সাইকোলজি অর্থাৎ মনস্তাত্ত্বিক বিজ্ঞান, আর প্যারাসাইকোলজি অর্থাৎ অতিলৌকিক বিজ্ঞান, বা চালু ভাষায় যাকে বলা যায় প্রেত বিজ্ঞান। দুটো শব্দের মধ্যে একটা PARA ডিফারেন্স আছে, কিন্তু দুটো তত্ত্বের মধ্যে একটা সূক্ষ্ম লাইন ছাড়া আর কিছুরই ডিফারেন্স নেই। আর এই সূক্ষ্ম লাইনটা যা মনস্তত্ত্ব থেকে অতিলৌকিক বিজ্ঞানকে আলাদা করে রেখেছে, তারই নাম স্বপ্ন। সাইকোলজি বা মনস্তত্ত্ব বলছে যে স্বপ্ন আপনার অবচেতন মনে ছাপ ফেলা ঘটনা ছাড়া আর কিছুই নয়। রাতের বেলায় আপনি যা দেখেন ঘুমিয়ে ঘুমিয়ে, তা কেবলমাত্র আপনার নিজের কল্পনা আর অবচেতনের কোণে মুছে যাওয়া প্রায় আপনার স্মৃতি, বা হয়তো কোনো এমন স্মৃতি যা আপনাকে উদ্বিগ্ন করতে পারে। এই উদ্বিগ্নতা আনন্দেরও হতে পারে, ভয়েরও হতে পারে। কিন্তু প্যারাসাইকোলজি বলছে তা ঠিক নয়। প্যারাসাইকোলজির অনুযায়ী স্বপ্ন আসলে একটা দর্পণ, যা দিয়ে আমরা নিজেদেরকে দেখতে পাই, নিজেদের ভূত দেখতে পাই, নিজেদের ভবিষ্যৎ দেখতে পাই। অর্থাৎ স্বপ্নে আমরা অনেক কিছু জিনিস দেখি যা আসলে ভবিষ্যতে আমাদের সাথে কি ঘটবে তার আগাম বার্তা। অনেক সময় হয়তো আপনার মনে হবে যে আপনি যে ঘটনাটা দেখছেন বা প্রত্যক্ষ করছেন সেটা আগে কখনো ঘটেছে, যদিও সেটা আগে ঘটার কোনো সম্ভাবনাই নেই, যেগুলোকে আমরা বলে থাকি ডেজাভু। এইগুলোই স্বপ্নের কারণে হয়ে থাকে। বহুকাল আগে আপনি হয়তো স্বপ্নে এই জিনিসটা দেখেছিলেন, সেই জন্য আপনার ওইটা মনে পড়ছে, কিন্তু আসলে ওটা আগে কোনোদিন ঘটেনি। স্বপ্ন যে শুধু আপনাকে ভবিষ্যৎ দেখায় তারই নয়, স্বপ্ন আপনাকে অন্য ইউনিভার্সে থাকা আপনিও দেখাতে পারেন। ব্যাপারগুলো খুব গুলিয়ে যাচ্ছে, বুঝতে পারছি, তাই বেশি তাত্ত্বিক কনসেপ্ট বুঝিয়ে আপনাদের মাথা খাবো না। অলৌকিক দুনিয়ায় আপনাদের সাথে রয়েছি আমি সোহম। শুনতে থাকুন অলৌকিক দুনিয়ায় আমাদের আজকের নিবেদন, স্বপ্ন সাগর। কি অদ্ভুত এই নীলাচল! যুগ যুগ ধরে না জানি কত প্রাচীন কাল থেকে সে একই রকম উত্তাল। তার ক্লান্তি নেই, তার বিরাম নেই, সে একই রকম চিরকাল। সদাই তার যৌবন, বার্ধক্যের লেশমাত্র নেই। সৃষ্টির আদি পর্বে সে যেমন ছিল, আজও সে তেমনই প্রাণোচ্ছ্বাসে ভরপুর। আজ 27 বছর বয়স হলো অভয়ের। এই 27 বছরে সে না হবে তো 6 বার পুরী এসেছে। তার এই জীবনে কত কিছুই পাল্টেছে। আসানসোল রামকৃষ্ণ মিশনে সেই ভাবুক বাচ্চা ছেলেটা আর আজকের এই সাইকিয়াট্রিস্টের মধ্যে কত তফাৎ। তবুও আজ এই বিশাল বিস্তৃত গভীর নীলাচলের কিনারে দাঁড়িয়ে তার মনে হচ্ছে কিছুই যেন বদলায়নি। এই অনন্ত উদধির মতো সেও একই রকম রয়ে গেছে। পিছন থেকে সোনার গলা শুনে ঘোর ভাঙল অভয়। হাতের লঙ্কা পকোড়ার ঠোঙাটা অভয়ের দিকে এগিয়ে দিয়ে সোনা বলল, খেয়ে দেখ, দারুণ জিনিস। কাজটা ভালোই করলি। আমিও ভাবছিলাম কিছু খাওয়া গেলে মন্দ হতো না। ঠোঙার থেকে একটা পকোড়া মুখে পুড়তে পুড়তে বলল অভয়। মনে মনে অভয় ভাবল, ছেলেটা এসে থেকে যেরকম খুশি খুশি আছে, মনে হয় ও কিছুটা বুঝেছে যে ওর স্বপ্নগুলো ভিত্তিহীন। হাজার হোক, সোনাকে মানসিকভাবে সুস্থ করার জন্যই তো এবার পুরী আসা। সোনা অর্থাৎ সুবর্ণ সরকার অভয়ের বাল্যবন্ধু। সেই কবে থেকে ওরা প্রতিবেশী, ছোটবেলা থেকেই একসাথে মানুষ হয়েছে।
একে অপরকে ছাড়া জীবনের কথা ভাবতেই পারে না দুজনে। সোনার একটা বোনও ছিল, রিমঝিম। সব ভালোই চলছিল। গোলযোগটা বাঁধল সে বছর, যেবার সোনারা প্রথম পুরী এসেছিল। সালটা 2010। সোনার বয়স তখন 12 বছর হবে। রিমঝিমের বয়স 7 কি 8। প্রথমবার নীলাচলকে দেখে অবাক বিস্ময়ে চেয়েছিল দুজনে। সেদিনে দুপুরে মা বাবার সাথে সমুদ্রে স্নান করতে নেমেছিল সোনা, আর তার হাত ধরে ছোট্ট রিমঝিম। সাদা একটা ফ্রক ছিল তার পরনে। তাদের সকলের মুখে আনন্দ দেখে সমুদ্রদেবও হয়তো অলক্ষিতে হেসেছিলেন। নিচু ঢেউয়ের মাঝেই দাঁড়িয়েছিল ওরা দুজন। কোমরে ঢেউগুলো এসে ধাক্কা মারছিল। রিমঝিম তার দাদার হাতটা শক্ত করে ধরেছিল। সোনার এখনো মনে আছে, তার হাতে ছিল মুক্ত আর ছোট্ট শামুকের তৈরি সেই ব্রেসলেট, যেটা সেদিনই সকালে সে তার বোনকে কিনে দিয়েছিল ফুটপাথের এক দোকান থেকে। রিমঝিমের দুধে আলতা গায়ের রং ব্রেসলেটটা তার হাতে বেশ মানিয়েছিল। কে জানতো যে ওই ব্রেসলেটটাই রিমঝিমকে দেওয়া সোনার অন্তিম উপহার হবে। সোনা কি নিজেও অত বড় একটা ঢেউ প্রত্যাশা করেছিল, যা শিকারী চিতাবাঘের মতো আচম্বিতে আঘাত হেনে তাকে উল্টে ফেলে দেবে, আর তার হাত ছাড়িয়ে তার পুতুলের মতো বোনটাকে তার কাছ থেকে ছিনিয়ে নেবে? মা বাবা আর বাকি যারা সমুদ্র স্নান করতে এসেছিল তারা ছিল বেশ কিছুটা দূরে। তারা যতক্ষণে বুঝলো যে কি দুর্ঘটনাটাই না ঘটে গেল, ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। রিমঝিমকে সে অনন্ত পয়োধি ততক্ষণে চিরতরে ওপারের জগতে পাঠিয়ে দিয়েছে। রিমঝিমের ছোট্ট শরীরটা আর খুঁজে পাওয়া যায়নি। সোনাকে কেউ বলেনি যে তার অন্যমনস্কতার জন্যই রিমঝিম হারিয়ে গেল। কেউ তাকে বকেনি বা দোষারোপ করেনি। নিয়তি বলেই মেনে নিয়েছিল ওর বাবা মা। কিন্তু সোনা বোনের মৃত্যু কোথাও গিয়ে মেনে নিতে পারল না। প্রাণবন্ত ছেলেটা হঠাৎ করে কেমন যেন স্তব্ধ হয়ে গেল। মৃত্যুর নিস্তব্ধতা অলক্ষিতে নেমে এলো তাদের পরিবারের ওপর। ঘটনার শেষ এখানে হলেই পারত, কিন্তু হলো না। কারণ দৈব যখন একবার বিরূপ হয়, তখন সে সহজে শান্ত হয় না। মানুষের ধৈর্য, সহ্য শক্তি ও মানসিক জোরের কঠিন পরীক্ষা নেয় সে তখন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই জীবন, আর তার করাল গ্রাসে হারিয়ে গেলেই মৃত্যু। জগন্নাথ মন্দিরে রিমঝিমের আত্মার শান্তি কামনা করে পুজো দেন সোনার মা বাবা। ওরা তাই আরেকটা দিন থেকে যায় পুরীতে। কিন্তু সেদিন সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে যায় সেই ব্যাপার। সেদিন ঠিক সূর্য অস্ত যাওয়ার পরই চোখের জল মুছে সমুদ্রের ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে ভারাক্রান্ত মনে ওরা তিনজন হোটেলে ফিরছিল। ঠিক তখনই সোনা পিছন থেকে, মানে সমুদ্রের দিক থেকে শুনতে পায় একটা ডাক। থমকে দাঁড়িয়ে সোনা পিছন দিকে ঘুরে তাকালো। কই, কেউ তো কোথাও নেই। কিন্তু আবার ঘাড় ফেরাতেই সোনা আবার শুনতে পেল, এবার আরো কাছ থেকে। ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ, কিন্তু গলাটা যে রিমঝিমের তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই সোনার। কিন্তু তা কি করে সম্ভব? রিমঝিম তো, ও তো কালকে সোনার হাত ছাড়িয়ে কালকে। হঠাৎ ছোট্ট বরফ শীতল হাত সোনার পিঠ ছুঁয়ে গেল।
কেঁপে গেল সোনার শিরদাঁড়া। কিন্তু মা বাবাকে তখনও কিছু বলল না। হোটেলে পর্যন্ত সারা রাস্তা কেউ যেন তার পিছন পিছন এলো। সোনা পিছন ফিরতেই সে যেন আড়ালে চলে যাচ্ছে। শেষে সোনার প্রচুর ভয় করতে লাগলো, কিন্তু তাও ও মা বাবাকে কিছু বলল না। সমস্যাটা শুরু হলো রাতের বেলায়, যখন মাঝরাতে ঘুম থেকে উঠে সোনার মা বাবা ভয়ে উদ্ভ্রান্ত হয়ে ছেলেকে চিৎকার করে বলতে শুনলেন, বনি, তুই দরজার বাইরে অমন করে দৌড়াদৌড় চেক করছিস কেন? বনি, অমন করিস না, অমন হাসিস না, আমার বড্ড ভয় করছে। বনি শোন। ছেলেকে শান্ত করে মা বাবা দরজা খুলে বাইরে নিয়ে গেলেন। ছেলে যে হিস্টেরিয়ায় আক্রান্ত হয়েছে তা দুজনেই বুঝেছিলেন। ঠান্ডা মাথায় তাকে বোঝানো হলো যে সে বনিকে হারানোর দুঃখে হ্যালুসিনেট করছে। না বাবা, বনি তো এখানেই ছিল, আমি স্পষ্ট বনির হাসির আওয়াজ শুনেছি। কিন্তু এখানে তো কেউ নেই বাবা, তুই নিজেই দেখ। আর তাছাড়া সোনা, তোর বোন তো আমাদের চিরতরে ছেড়ে চলে গেছে বাবু। যারা চলে যায় তারা যে আর কখনো ফিরে আসে না। সোনা চুপ করে রইল। মায়ের চোখে জল চিকচিক করছে। মা বাবা ভেবেছিলেন পুরী ছেড়ে চলে গেলেই সোনার এইসব ভুল বকাও ধীরে ধীরে সেরে যাবে। কিন্তু বাড়ি ফেরার পর সোনার হ্যালুসিনেশন তো সারলই না, উল্টে সে যেন পুরোদস্তুর পাগল হয়ে গেল। অবশ্য সত্যি কি পাগল? দিন রাত ঘরের সর্বত্র সোনা রিমঝিমকে দেখতে শুরু করলো। কখনো বাথরুমের ভেতরে, কখনো সিঁড়ির তলায় অন্ধকারে, সব জায়গায় সোনা জলে ডুবে ফুলে ঢোল হয়ে যাওয়া তার বনির ফ্যাকাশে মুখটা দেখতে শুরু করল। আর ক্রমেই সে ভয়ে তটস্থ হয়ে যেতে লাগলো। একদিন রাতে হঠাৎ করে বাথরুম থেকে জল ছোড়ার আওয়াজ শুনে সোনার মা বাবা উঠে দেখলেন ভয়ে কাঁপতে কাঁপতে জলসিক্ত দেহে সোনা ঘরে ঢুকছে। রাতের বেলায় সে যখন বাথরুম গেছিল তখন তাকে রিমঝিম বালতি ভর্তি জল ছুঁড়ে মেরেছে। বাথরুমের ভিতরে গিয়ে সোনার বাবা দেখলেন জলের বালতি উল্টে পড়ে আছে, কিন্তু রিমঝিম কোথাও নেই। থাকার কথাও নয় যদিও, কিন্তু তাহলে সোনাকে জল ছুঁড়ে কে মারল? আরেকবার স্টাডি টেবিলের কাছ থেকে সোনার চিৎকার শুনে মা বাবা ছুটে গিয়ে দেখলেন ছেলে চেয়ার শুদ্ধ উল্টে পড়ে আছে। সে যখন পড়ছিল তখনই নাকি পিছন থেকে দুটো বরফ শীতল থ্যাসথ্যাসে হাত এসে তার গলা জড়িয়ে ধরে। তখনই তাল সামলাতে না পেরে সে পড়ে যায়। পুরী থেকে ফেরার পর তুই এসব কি নাটক শুরু করেছিস বলতো সোনা? সেদিন বেশ ধমক দিয়ে বলেছিল মা। কাঁদো কাঁদো মুখে কেবল দাঁড়িয়েছিল সোনা। মা বাবা তার কথায় বিশ্বাস না করলেও সে তো জানে যে বনি ফিরে এসেছে। ওই তো বাথরুমের দরজার আড়ালে লুকিয়ে তাকে বকুনি খেতে দেখে অপলক মণিহীন দুটো চোখ মেলে খিলখিলিয়ে হাসছে। কিন্তু সব বিশ্বাস না করলেও সোনার মা কিন্তু খেয়াল করেছিল যে জলে ভেজা ছোট্ট ছোট্ট হাওয়ায় চটির দাগ বাথরুম থেকে সোনা স্টাডি টেবিলের কাছে এসে আবার বাথরুমের দিকেই ফিরে গেছে। কিন্তু মা দরজা খুলে বাথরুমের ভেতরে উঁকি দেয়নি, কারণ তা করলেও রিমঝিমের জলে ভেজা একজোড়া হাওয়াই চপ্পল ছাড়া আর কিছুই দেখতে পেত না। সোনার পাগলামি দিনে দিনে বেড়েই চলল। অবশেষে বাধ্য হয়ে সোনার বাবা মা সোনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল। ডক্টর চট্টোপাধ্যায় তখন সারা ভারতের প্রথম 10 সাইকিয়াট্রিস্টের মধ্যে একজন ছিলেন। সব ঘটনা শুনে ও সোনার সাথে কথা বলে ডক্টর চট্টোপাধ্যায় বুঝলেন
যে সোনার পিটিএসডি হয়েছে, অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। অতিরিক্ত শক বা ট্রমার কারণে মানসিক ভারসাম্য হারানো। কিন্তু ডাক্তারবাবু, তাহলে ওই ভিজে চপ্পলের দাগ আর বাকি ঘটনাগুলো, ওগুলো কে ঘটালো? সাইকোলজি বড় অদ্ভুত জিনিস ম্যাডাম। পিটিএসডির কারণে সুবর্ণ হ্যালুসিনেট করতে থাকে, ফলে তার সাবকনশিয়াস মাইন্ডে এটা ধারণা হয় যে তার হারিয়ে যাওয়া বোন মৃত্যুর পর আবার ফিরে এসেছে। তাই ও নিজেই ওর সাবকনশিয়াস মস্তিষ্কের প্রভাবে নিজেই নিজের ওপর জলের বালতি ফেলে দেয়, নিজেই বোনের চটি ভিজিয়ে ছাপ ফেলে নিজেই চেয়ার শুদ্ধ উল্টে পড়ে যায়। এসব সে তার সাবকনশিয়াসের প্রভাবে করছিল, তাই তার সচেতন মস্তিষ্ক জানতেও পারেনি যে সে আসলে নিজেই এসব করেছে। তার মনে হয়েছিল যে রিমঝিম এসব করেছে। তার বোনের গলা শুনতে পাওয়া is a plain and simple example of auditory hallucination, যা এইসব কেসে খুবই কমন হয়। এর পরের ইতিহাস সংক্ষিপ্ত। সর্বোত্তম মানের চিকিৎসা, থেরাপি ও ওষুধ খেয়ে ক্রমে সোনা সেরে উঠল। তবে পুরীর প্রতি সোনার কেমন একটা ভীতি জন্মে গেল। তাই সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার পরও সোনা আর কোনোদিন পুরী যায়নি। সবই ভালো চলছিল। সোনাও ভালোভাবে লেখাপড়া করে সিভিল সার্ভিস এক্সাম ক্র্যাক করে আইপিএস জয়েন করে। কর্মক্ষেত্রে সে ভালোই উন্নতি করছিল, কিন্তু এই কবে সোনার স্বপ্নে আবার রিমঝিম ফিরে এলো। শুনছিলেন অলৌকিক দুনিয়ায় আমাদের আজকের নিবেদন স্বপ্ন সাগর প্রথম পর্ব। এই দাঁড়ান, এখনই চলে যাবেন না। পরের পার্টটা নিয়ে কিছু একটু বলে রাখা দরকার। এখনো পর্যন্ত আপনি যতটা গল্প শুনলেন তার মধ্যে আপনার হয়তো প্রথম দিকে এটা মনে হচ্ছিল যে রিমঝিমের ভূত সত্যিকারেই ফিরে এসেছে। তারপরে আপনার এটাও মনে হয়ে থাকতে পারে যে এইটা একটা সাইকোলজিক্যাল ব্যারাম ছাড়া আর কিছুই নয়। তবে এটুকু আপনাদের বলে রাখি, গল্পটা যখন আমি লিখছিলাম তখন আমি নিজেও জানতাম না যে এটা ভূতের গল্প নাকি সাইকোলজিক্যাল থ্রিলার। তো ব্যাপারটা আপাতত আমি নিজেও জানি না, কেননা আমিও আপনাদের সাথেই জানবো গল্পের সাথে। শুনতে থাকুন অ্যান্ড স্টে টিউন টু অলৌকিক দুনিয়ায় ফর দ্য সেকেন্ড পার্ট অফ স্বপ্ন সাগর। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলৌকিক দুনিয়াকে রিভিউ দিতে ভুলবেন না।